আজ অফিস থেকে সকল কর্মচারীকে স্যালারি দেওয়া হয়েছে। স্যালারির পুরো টাকাটাই অ্যাকাউন্টে প্রবেশের মেসেজ দেখে থ হয়ে গেল অনুভা। স্যার না বলেছিল বেতন থেকে 3,000 টাকা কেটে রাখবেন? তাহলে পুরো টাকাটা কেন দিলেন? ইচ্ছাকৃত নাকি ভুলবশত? অফিসের সঙ্গে জড়িত এমন কিছুতে তো তানিমের কোনো ভুল হওয়ার কথা নয়। প্রতিটি কর্মচারীর কাছ থেকে কড়াই গণ্ডায় হিসেব নেয় সে। পরক্ষণেই অনুভার মনে পড়ল হয়তো নাহিয়ান পরিস্থিতিটা সামলে নিয়েছে। মনে মনে নাহিয়ানের ওপর আবারও কৃতজ্ঞতা প্রকাশ করলো অনুভা। এই লোকটি কত সাহায্যই না করেছে তাকে। অফিস থেকে বের হয়ে নিচে নামতেই দেখা মিলল তানিমের। নিজ গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। আজ অফিস থেকে একটু আগেই নাহিয়ান বেরিয়ে গেছে। তানিমকে পাশ কাটিয়ে স্থান পরিত্যাগ করার জন্য সামনে পা বাড়ালো অনুভা। তৎক্ষণাৎ তানিম দেখে উঠল। কি ব্যাপার মিস অনুভা, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন যে? পথিমধ্যে অনুভার পা থামে। ভদ্রলোকের কণ্ঠে কঠোরত্ব টের পায়। পিছু ফিরে সৌজন্য হাসে, কিন্তু কি বলবে বুঝতে পারে না। গাড়ির পেছনের দ্বার খুলে দেয় তানিম। অনুভার পানে চেয়ে বলে, নিন, উঠুন, বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে আসি। তার প্রয়োজন নেই স্যার, আমি যেতে পারবো। আপনার মতামত তো জানতে চাইনি মিস অনুভা। আপনি যে যেতে পারবেন তা আমি জানি, রোজ তো জানোই। আজ না হয় আমি পৌঁছে দিয়ে আসি। আসলে স্যার। বাক্যাংশ শেষ হতে না দিয়েই হাত দিয়ে তাকে থামিয়ে দেয় তানিম। কঠোর গলায় বলে, না শুনতে আমি অভ্যস্ত নই অনুভা, উঠুন। ভেতর ভেতর বিরক্ত হলো অনুভা। বস হয় বলে কি কিছু বলতেও পারবে না লোকটাকে? কিন্তু হুট করে এনার আচরণের পরিবর্তন দেখে বেশ শঙ্কিত অনুভা। আর কথা না বাড়িয়ে নীরবে উঠে পড়ল গাড়িতে। তানিমও উঠে তার পাশের আসনে বসল। চালকের আসনে বসে আছে তানিমের ব্যক্তিগত ড্রাইভার নয়ন। ছুটে চলল গাড়ি। কেমন এক ইতস্তত বোধ জেঁকে ধরল অনুভাকে। কখনো কি সে কল্পনা করতে পেরেছিল যে এই রক্সটা বসের গাড়ি করে তাকে বাড়ি ফিরতে হবে? ভেতরে শুরু হলো পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে তানিম প্রশ্ন শুরল। তা মিস অনুভা, কে কে আছে আপনার পরিবারে? তানিমের দিকে না ফিরেই অনুভা উত্তর দিল, বাবা, মা, বড় বোন আর তার 9 মাসের একটা বাচ্চা। ও, তা বোনের হাজবেন্ড কোথায়? মারা গেছেন। মন ভার হলো তানিমের। কণ্ঠস্বর নরম হয়ে এলো। পুনরায় শুধালো, কিভাবে মারা গেছেন উনি? বাস দুর্ঘটনায়। ও, তা আপনার বাবা কিছু করেন না? বাবা প্যারালাইজড হয়ে বিছানায় শায়িত, তার সাথে ক্যান্সারের রোগী। তার মানে আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি? হ্যাঁ। অনুভার সহজ উত্তর, তাতে নেই কোনো কষ্টের ছাপ। মেয়েটির কথা শুনে হুট করে তানিম অনুভব করলো তার কষ্ট হচ্ছে। মানব জীবন বড়ই অদ্ভুত। কারো জীবনে সুখ আর কারো জীবনে দুঃখ, শুধুই দুঃখ, কষ্টতে ভরপুর। বাড়ির কাছাকাছি আসতেই গাড়ি থামাতে বলল অনুভা। তার নির্দেশে গুরুত্ব গাড়ি থামালো চালক। তানিমের পানে তাকাতেই দৃষ্টিগোচর হলো তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি। সৌজন্য হাসলো অনুভা। তার উদ্দেশ্যে বলল, এখান থেকে আমার বাড়ি যেতে 3-4 মিনিটের পথ। বাকি পথটুকু আমি একাই যেতে পারবো স্যার। পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। প্রতি উত্তরে শুধু মাথা নাড়ালো না তামিম। অনুভব প্রস্থান করলো। তার যাওয়ার পানে তাকিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য নয়নকে তাড়া দিল তানিম। বালিশের ওপর উবু হয়ে শুয়ে কারো সঙ্গে ভিডিও কলে কথা বলছে সৌহার্দ্য। চোখে মুখে ফুটে উঠেছে তার অসহায়ত্ব। স্ক্রিনে ভাসছে একটি মেয়েলি মুখ। মেয়েটির চোখ মুখে রাগ স্পষ্ট। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি তার প্রেমিক পুরুষের সঙ্গে ঝগড়া করছে। কিন্তু অপর পাশ হতে মনপুত উত্তর না পেয়ে রাগটা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিনা কারণে প্রেমিকার এমন ঝগড়ায় এবার চরম বিরক্ত হলো সৌহার্দ্য। বাজখাই গলায় বলল, এবার একটু চুপ করবে প্রান্তিক? জাস্ট অসহ্য লাগছে। তার এতটুকু কথাই যথেষ্ট ছিল প্রান্তি নামক মেয়েটির রাগ নামক আগুনের লেলিহান শিখা বৃদ্ধি করার। শক্ত কণ্ঠে বলল, অসহ্য লাগছে আমায়? বিটিতে গিয়ে তো তোমার ভালোই উন্নতি হয়েছে দেখছি। তোমার সমস্যা কি বলবে? সারা দিন পর একবার কল ধরার সময় পাও, অথচ এই সময়টাও ঝগড়া করে কাটাতে হবে। কি এমন বললাম যে এত চড়তে হবে তোমাকে? আমার আবার কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, সব সমস্যা তোমার। তুমি রীতিমতো আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছ। চাপ কোথায় দিলাম? আমি কি বলেছি এখনই বিয়ে করো? আমি শুধু বলেছি আমার মা তোমায় দেখতে চাইছে। কেন দেখতে চাইবে? আমি কারো সঙ্গে দেখা করতে পারবো না? আর না, আমি এখন বিটিতে যাব। আহা, বিডিতে আজ থেকে বলেছে। এখন আমরা যেভাবে কথা বলি সেভাবেই মায়ের সঙ্গে কথা বলবি। দিনের বেলায় না হলে তোমায় ভিডিও কল দিব। প্রান্তির চোখে মুখে ফুটে উঠল বিরক্তির ছাপ। বলল, বাঙালি ছেলেদের সঙ্গে রিলেশনে জড়ানোটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তোমরা সারাক্ষণ মায়ের আঁচল ধরে থাকো কেন বলো তো? কই, আমার মা তো তোমায় দেখতে চায়নি কখনো।
তাহলে তোমার মা কেন দেখতে চাইবেন? থার্ড ক্লাস যত সব। রিলেশন হতে না হতে বিয়ের জন্য পাগল হয়ে যায় এরা। প্রান্তির কথায় হতবাক হয়ে গেল সৌহার্দ্য। তার মাকে নিয়ে মেয়েটার মনে এত বাজে বাজে চিন্তা উদয় হয়েছে। কই, সম্পর্কে শুরুতে তো এমন ছিল না প্রান্তি। তাহলে আর না কখনো মেয়েটিকে এই সম্পর্কে আসার জন্য চাপ সৃষ্টি করেছিল সৌহার্দ্য। সে তো নিজ থেকেই এসেছিল তার কাছে। দীর্ঘশ্বাস ফেলে সৌহার্দ্য স্ক্রিনে গাঢ় দৃষ্টি ফেলে শুধায়, বাঙালি তো তুমি, তাহলে বাঙালিদের নিয়ে এত হীন চিন্তা কেন এলো তোমার মাথায়? প্রান্তি নিশ্চুপ, বড় বড় নিঃশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণের চেষ্টায় মগ্ন সে। সৌহার্দ্যের চোয়াল শক্ত হলো তার নীরবতায়। বলল, রিলেশনটা নিয়ে তুমি আর খুশি নও, তাই তো? আমাকে আর ভালো লাগে না তোমার, অথচ আমি তোমায় নিয়ে বাকিটা পথ, বাকিটা জীবন অতিক্রম করতে চেয়েছিলাম। ব্রেকআপ করতে চাও, সেটা সরাসরি বলে দিলেই হতো। আমার মাকে থার্ড ক্লাস বলে হীন মানসিকতার প্রমাণ দিয়ে নিজেকে ছোট করার কোনো প্রয়োজনই ছিল না। চমকে গেল প্রান্তি। অফিসের কিছু কাজে ইদানিং সে প্রচণ্ড ডিস্টার্ব। রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে নিজেই জানে না। তার এই নীরবতা দেখে সৌহার্দ্যর রাগটাও বৃদ্ধি পেল। যদিও ছেলেটা সহজে রাগে না, নিজেকে ঠান্ডা শান্ত রাখার অধিক নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, কিন্তু মায়ের অপমান কিছুতেই মেনে নেওয়া ছেলে সে নয়। ফের কঠিন স্বরে বলল, যাও, ব্রেকআপ তোমার সঙ্গে। আর কখনো তোমায় বিরক্ত করা তো দূরে থাক, আজকের পর থেকে তোমায় আমি চিনি না। কথাটা শেষ করেই কল কেটে মেয়েটিকে সব জায়গা থেকে ব্লক করে দিল সৌহার্দ্য। এই মুহূর্তে সব কিছু তার নিকট অসহ্য লাগছে। হুট করে প্রিয় মানুষের বদলে যাওয়া মেনে নেওয়া যেন দুষ্কর। হাতের মোবাইলটা ছুঁড়ে ফেললো মেঝেতে। কানাডায় পড়তে গিয়ে প্রান্তি নামক মেয়েটির সঙ্গে দেখা হয় সৌহার্দ্যের। একই ক্লাসে একই ডিপার্টমেন্টে হওয়ায় রোজই দেখা হতো দুজনার। বাঙালি হওয়ায় আগ বাড়িয়েই সৌহার্দ্য বেশ কয়েকবার কথা বলেছিল তার সঙ্গে। তবে কথা বলার প্রধান কারণই ছিল নোটস। সৌহার্দ্যের মনে পড়ে না লেখাপড়ার বাইরে কবে সে কথা বলেছিল এই মেয়েটির সঙ্গে। শান্তা রোজ রোজ সে ছেলেকে কল করে বারবার মনে করিয়ে দিতেন, শোন সহু, ওইসব বিদেশি মেয়ের প্রেমে কিন্তু একদম পড়বি না। বিদেশি মেয়েরা ভালো হয় না। আমি তোর জন্য একটা ধার্মিক মেয়ে খুঁজে এনে দিব। ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। পরিচয়। বন্ধুত্বের বছর তিনেক পার হতেই সৌহার্দ্যের প্রতি দুর্বল হয়ে পড়ে প্রান্তি। একসময় বন্ধু বান্ধব সকলের সামনে নিজের মনের কথা সৌহার্দ্যকে জানিয়ে দেয় রিলেশনশিপে যাওয়ার প্রস্তাব। সঙ্গে সঙ্গে স্যার সেই প্রস্তাব নাকচও করে দিয়েছিল সৌহার্দ্য। কিন্তু একটা সময় সে হার মেনে নেয়। কথায় কথায় পুত্রবধূ হিসেবে মায়ের কেমন মেয়ে পছন্দ অপছন্দ তাও জানিয়ে দিয়েছিল তাকে। তা শুনে প্রান্তি বলেছিল, শাশুড়ি মায়ের ছেলেকে পাওয়ার জন্য না হয় নিজেকে একটু পরিবর্তন করে নিলাম, শাশুড়ি মায়ের মনের মতো বৌমা হয়ে উঠলাম, এই আর কি, এমন কঠিন কাজ। সেদিনের সেই মেয়েটির মধ্যে আজ কত বদল। আবারও প্রমাণিত হলো মানুষ বদলায়, মানুষের মন বদলায়। রাত যত গভীর হচ্ছে ততই চারদিকে ছড়িয়ে পড়ছে শিউলি ফুলের সুবাস। এত রাতেও ঘুম নেই শ্রাবণের চোখে। বিশাল ছাদটায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটাতে শুভ্র রাঙা ফুল ফুটেছে। নরম বিছানা ছেড়ে অনেকক্ষণ ধরে ছাদে এসে দাঁড়িয়ে আছে শ্রাবণ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সদ্য ফুটন্ত ফুলের পানে। গত শরতে যে গাছটি তার সবুজ পাতা নিয়ে দাঁড়িয়েছিল সেই গাছটিতেই এই শরতে ফুল ফুলে ভরা। কিছু একটা মস্তিষ্কে উকি দিতেই ঠোঁটের কার্নিশে চওড়া হাসি ফুটে উঠল শ্রাবণের। গাছ থেকে অজস্র ফুল পড়ে বোঝাই করলো পরিধেয় ট্রাউজারের পকেটে। তারপর নিঃশব্দে নেমে গেল গাছ থেকে। শব্দহীন কদম ফেলে ঘর থেকে গাড়ির চাবিটা এনে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সারাদিন কাজে ডুবে থাকায় বাড়ি ফিরতে হয় ক্লান্ত শরীর নিয়ে। ক্লান্ত শরীর বিছানায় ফেলতে রাজ্যের ঘুম এসে আবিষ্টিত করে নেয় অনুভাকে। জীবনে এত অপূর্ণতা, দুঃখ, চিন্তা থাকার পরেও ঘুমের সঙ্গে যেন মেয়েটার গোপন কোনো সন্ধি রয়েছে। বরাবরের মতো আজও সে গভীরে ঘুমে আচ্ছন্ন। তাইমকে এখন নিজের কাছেই রাখে অর্থিকা। যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়, খাওয়া বাদ বাকি কাজও করে। দিন যত পার হচ্ছে ততই মেয়েটা আগের মতো স্বাভাবিক হয়ে উঠছে। তাই এখন অনুভার কাজটা একটু লাঘব হয়েছে। কিন্তু অনুভার ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কারোর নিকট হয়তো তার এই শান্তির ঘুমটা পছন্দ হলো না। মোবাইলটা বেজে উঠল ঝংকার তুলে, পরপর কয়েকবার। চোখ আধবোজা করে মেলে কল রিসিভ করলো অনুভা। ঘুম জড়ানো কণ্ঠে শুধালো, হ্যালো, কে? আমি 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 কে? শ্রাবণ। মস্তিষ্ক সজাগ হয়ে উঠল অনুভার। ঘুমের নেশা কেটে গেল মুহূর্তেই। কণ্ঠের সেই ঘুম ঘুম ভাবটাও আর নেই। তার নীরবতায় অপর পাশ থেকে ভেসে উঠল আকুল আবেদন। আমি নিচে দাঁড়িয়ে আছি, আসবে একবার? খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। অবাক হলো অনুভা। ঘড়িতে 2টা বেজে 45 মিনিট।
এত রাতে এই ছেলের নিচে দাঁড়িয়ে? দ্রুত কল কেটে মাথায় ভালো মতো ওড়না জড়িয়ে নিয়ে গায়ে জড়ালো একটা চাদর। রাতে বাড়ির মেইন গেটে তালা দেওয়া থাকে, কিন্তু প্রত্যেক ফ্ল্যাটেই একটা করে চাবি দিয়ে রেখেছিল বাড়িওয়ালা ভদ্রলোক। ফ্ল্যাটের দরজার বাহির থেকে লক করে নিচে নামলো অনুভা। গেটে তালা খুলে বের হতেই হলুদ লাইটের টিমটিম আলোয় স্পষ্ট ফুটে উঠল পরিচিত অনাকাঙ্ক্ষিত মানুষটির মুখশ্রী। হাত ভাঁজ করে সামনের বিল্ডিংয়ের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। অনুভাকে দেখতে পেয়ে বহুল প্রতীক্ষিত হাসিটা বিস্তার লাভ করলো তার অধরে। চমকিত মুখশ্রী দেখেই ভেতরে ভেতরে তৃপ্ত হলো। এগিয়ে এসে ছেলেটির সম্মুখে দাঁড়ালো অনুভা, কিন্তু তাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে শ্রাবণ বলে উঠল, চলো। কোথায়? তার আগে বলো, তুমি এত রাতে কেন এখানে? আশা বারণ? জানি না। দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে হাঁটা ধরল শ্রাবণ। উপায়ন্তর না পেয়ে অনুভব দূরত্ব রেখে তার পিছু পিছু হাঁটতে লাগলো। গলি পার হয়ে উঠে এলো মেইন রাস্তায়। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। হাঁটতে হাঁটতে অনুভব প্রশ্ন করলো, যাচ্ছি কোথায় আমরা এত রাতে, ঘর বাড়ি ছেড়ে? এইখানে কি করছো তুমি? কোথায় যাচ্ছি জানি না, তবে তোমায় দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। এতদিন পর হুটহাট কেন দেখতে ইচ্ছে করবে? মাঝখানে 3 বছরের মতো সময় যে একেবারে না দেখিয়ে কাটিয়ে দিয়েছো, তখন কেন এইসব দেখা দেখে শখ জাগেনি তোমার? হুট করে আবার কোত্থেকে উদয় হয়ে ঢং দেখানো হচ্ছে তোমার, না? কণ্ঠে অনুভার ক্ষোভ ঝরে পড়ল। কথাগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই পথিমধ্যে থেমে গেল শ্রাবণ। অনুভার মুখশ্রীতে দৃষ্টি স্থির রেখে হাত ভাঁজ করে দাঁড়ালো। তার এহেন দৃষ্টি ঘাবড়ে গেল অনুভা। মনের গহিনী ঘিরে ধরল অনুশোচনায়। রাগের মাথায় মুখ ফসকে বেরিয়ে গেছে কথাগুলো। শ্রাবণের মুখশ্রীতে পূর্বের হাসিটা এখনও বিদ্যমান। বামভ্রু উঁচিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, কোত্থেকে উদয় হয়েছে মানে? আমার অনুভূতি তোমার নিকট ঢং মনে হয় নভা? স্বাভাবিক এবং ভালো আচরণ করছি বলে নিজের মনোপুত যা ইচ্ছে ভেবে নিচ্ছ? তুমি যা ভাবছো আমি আসলে... কথার মাঝখানেই তাকে থামিয়ে দিল শ্রাবণ। বলল, বাইরে যাওয়ার কথা তোমায় আমি আগেই জানিয়েছিলাম, এমনকি চিঠিতেও সব কিছু লিখে গিয়েছিলাম। যোগাযোগ করার জন্য নাম্বারটা পর্যন্ত দিয়েছিলাম, কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি। এখন আবার এটা বলো না চিঠিটা তুমি পাওনি। আমি জানি তুমি চিঠিটা পেয়েছিলে এবং পুরো চিঠিটায় মনোযোগ সহকারে পড়েছ। কতগুলো দিন তোমার একটা ফোনের জন্য অপেক্ষা করেছি, তা কি তুমি জানো? নিশ্চয়ই এমনটা করতে পারতে না। অপেক্ষা করাটা যে কতটা কষ্টের তা শুধু তারাই জানে যারা অপেক্ষা করে। এতে অবশ্য তোমার উপর আমার চরম রাগ হওয়ার কথা ছিল, রাগ হয়েছিল বটে, খুব রাগ হয়েছিল তোমার প্রতি। ইচ্ছে করছিল ওখান থেকে এসেই তোমার নরম ফর্সা গল দুটো একেবারে গরম করে দিতে। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল অনুভা। দম ছাড়ল শ্রবণ। ফের বলল, যখন তোমার পরিস্থিতি সম্পর্কে জানতে পারলাম, তখন সেই পুষে থাকার রাগগুলো এক নিমিষে উধাও হয়ে গেল। যার জীবনটাই এত এলোমেলো হয়ে গেল, তার উপর রাগ পুষে রেখেই বা কি লাভ? নরম হলো অনুভার মন। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় ঠেকছে নিজের কাছে। কণ্ঠে আবেগ ঢেলে বলল, সব যখন জানতেই তাহলে আবার কেন এলে আমার জীবনে? তুমি বুদ্ধিমান পুরুষ। বুদ্ধিমান পুরুষদের এমন বড় বড় ভুল করা মানায় না শ্রাবণ। আমার সামনে আসা যে তোমার মোটেও উচিত হয়নি। মুচকি হাসলো শ্রাবণ। পূর্বেই ন্যায় আবারও হাঁটতে লাগলো সামনের পথ ধরে। বলল, তোমার উচিত হয়নি তোমার বসের গাড়িতে করে বাড়ি পর্যন্ত ফেরা। চাকরি করলেই যে অফিসের বসের গাড়িতে করে ফিরতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম তো নেই। পূর্বের ন্যায় হতভম্ব হলো অনুভা। শ্রাবণ কি করে জানলো এ কথা? থামলো শ্রাবণ। পিছন দিকে এগিয়ে এলো। মেয়েটির প্রশ্নবিদ্ধ দৃষ্টি অবজ্ঞা করে পকেট থেকে বের করলো সঙ্গে করে নিয়ে আসা ফুলগুলো। বাড়িয়ে দিল অনুভার দিকে। অনুভা হাত দুটো উঁচু করে ধরল তার সম্মুখে। গ্রহণ করলো সেই ফুল। নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে পরম আবেশে শুকে নিল সেই সুমিষ্ট ঘ্রাণ। প্রেয়সীর মুখশ্রীতে তৃপ্তির রেখা দেখতেই চমৎকার হাসল শ্রাবণ। নেশাতুর কণ্ঠে বলল, তুমি স্নিগ্ধ ঠিক এই শুভ্র শিউলের মতো, তুমি সুন্দর এই শরতের মতো, তুমি চঞ্চল বর্ষার মেঘমালা, তুমি শ্রাবণের প্রিয়তম অনুভা। পুরো দেহখানা ক্ষণিকের জন্য কেঁপে উঠল অনুভার। লোমকূপ জাগ্রত হলো। সতেজ হয়ে উঠল ভগ্ন হৃদয়। চলে যাওয়ার জন্য পা বাড়ালো শ্রাবণ। সপ্তপর্ণে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলতে লাগলো, I'm jealous, Nova. I get jealous whenever I see with someone else you. বাকি রাতটা অনুভার নির্ঘমে কাটালো। শ্রাবণ চলে যেতেই বাড়িতে ফিরে এসেছে সে। বালিশের ওপর শ্রাবণের দেওয়া শিউলি ফুলগুলো রেখে অজু করে
ফজরের নামাজটা পড়ে নিল। তারপর কোরআন তেলাওয়াত করে পা বাড়ালো রান্নাঘরে। অধিকাংশ সময় মা বোনের সঙ্গে কাটাতে কাটাতে রান্নাটা খুব ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছে অনুভা। সকালের নাস্তাটা তৈরি করে ফের ঘরে এসে শুয়ে পড়ল সে। বেলা বাড়ল। 7:30টায় বাড়িতে প্রবেশ করতেই বাবা মায়ের মুখোমুখি হতে হলো শ্রাবণকে। পুত্রকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালেন শান্তা। মুখশ্রীতে ওনার চিন্তার ছাপ। এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে পুত্রের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, এত ভোরবেলা কোথায় গিয়েছিলি? ফজরের রক্তে ঘুম থেকে উঠে দেখি তুই ঘরে নেই। কোথায় ছিলি এতক্ষণ? ঘুম আসছিল না মা, তাই ছাদে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে আজান দিয়ে দিল, তখন ওখান থেকে একেবারে মসজিদে গিয়ে নামাজ পড়ে মর্নিং ওয়াক করে ফিরলাম। পুত্রের কথা বিশ্বাস করে নিলেন শান্তা। চিন্তিত মুখখানা থেকে কেটে গেল চিন্তার রেশ। বললেন, আচ্ছা, ঘরে গিয়ে তবে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে মাথা নাড়িয়ে ঘরের দিকে পা বাড়ায় শ্রাবণ। মাকে সে মিথ্যা বলেনি, প্রতিটি কথাই সত্য। শুধু অনুভার সঙ্গে দেখা করার কথাটাই ছিল গোপনীয়। ছোট ছোট কদম ফেলে সোফায় এসে বসলো সৌহার্দ্য। বেলা গড়িয়ে দুপুর হয়েছে। সকালের নাস্তা শেষে সময় মতো নিজ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে গেছে শ্রাবণ। গতকাল মেঝেতে মোবাইলটা ছুঁড়ে মারায় মোবাইলের স্ক্রিনের অবস্থা নাজেহাল। ভাঙ্গা স্ক্রিনের পানে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে সৌহার্দ্য। দূর থেকে ছেলেকে নীরবভাবে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন হানিফ শেখ। মুখোমুখি হয়ে সোফায় বসে পড়লেন। গম্ভীর কণ্ঠে বললেন, রাগ করা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু হাতের সামনে যা পাবো তাই ছড়াছড়ি করব, এমন রাগ ভালো না। এমন ধরনের রাগে ক্ষণিকের জন্য আনন্দ পাওয়া গেলেও রাগ কমার পর আফসোস করতে হয়, নিজের পকেটের টাকা নষ্ট হয়। তাই আমি কখনোই রাগ করে জিনিসপত্র ছড়াছড়ি করি না। সেখানে আমার ছেলে হয়ে তুই কী করে এমনটা করতে পারলি? হ্যাঁ, কাজটা করা তোর মোটেও ঠিক হয়নি। অনুচিত কাজের জন্য তোর কঠিন শাস্তি হওয়া উচিত। তোর এই ভাঙাচোরা মোবাইল মেরামতের জন্য একটি পয়সাও আমি দেবো না, আর এটাই হচ্ছে তোর শাস্তি। দৃষ্টি নড়ে চড়ে পিতার মুখশ্রীতে গিয়ে স্ত্রী হলো সৌহার্দ্যের। ভাঙ্গা মোবাইল আড়াল করলো পেছনে। হামতা হামতা করে বলল, রাগ করে কিংবা ইচ্ছে করে ফেলিনি বাবা, হাত থেকে ফসকে মেঝেতে পড়ে ভেঙে গেছি। তুই কি ভেবেছিস মিথ্যে বললে শ্বশুর করে আমি তোকে টাকা বের করে দেবো? জিন্দিগি দেবো না। আমায় বিশ্বাস করলে না বাবা? এই বয়স তো আমিও বার করে এসেছি, বিশ্বাস করি কি করে বলতো বাবা? ভুরু বাঁকালো সৌহার্দ্য। চোখে মুখে তার সন্দেহ। প্রশ্ন করল, তুমিও কি ভাঙচুর করতে নাকি? ওপর নিচ মাথা নাড়ালেন হানিফ শেখ। পিতার থেকে আশানুরূপ উত্তর পেয়ে অতি উৎসাহিত হয়ে উঠল সৌহার্দ্যের মুখখানা। তার এই অতি উৎসাহিত ভাব দেখে বুক ফোলালেন হানিফ শেখ। পুত্রের কাছে উপস্থাপন করতে লাগলেন নিজের অতীতের রাগের বশে কাজ ভাঙ্গার গল্প। পিতার কাহিনী শুনে মুহূর্তে মনটা ভালো হয়ে গেল সৌহার্দ্যের। পেশায় হানিফ শেখ কলেজের একজন অধ্যক্ষ। এই তো বছর দেড়েক আগে রিটায়ার করেছে। অবসর সময়টা পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গেই কেটে যায় ওনার। কলেজে উনি সিংহ হলেও বাড়িতে যেন একেবারে ভেজা বেড়াল। স্ত্রীর মতো ছেলেদের সঙ্গে অতটা বন্ধুসুলভ মেলামেশা না থাকলেও খুব সহজেই যেন ছেলেদের মন পড়ে ফেলতে পারেন ভদ্রলোক। কথার এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। বললেন, বাবার ছায়াতলে যতদিন ছিলাম ততদিনই এই রাগ ক্ষোভ ভাঙাচড়ার বদভ্যাসগুলো ছিল। বাবা চলে গেলেন, নিজে উপার্জন করতে শিখলাম। তখন আর রাগ হলে ভাঙচুর করতে পারতাম না। রাগের মাথায় যাই করে না কেন, খেসারত তো নিজেকে দিতে হবে। ভাঙচুর আমি করলে টাকা তো আমারই যাবে। আফসোস করে কথাটা বলে পুত্রের পানে তাকালেন হানিফ শেখ। মুহূর্তেই আটকে উঠলেন। সৌহার্দ্যের অদরের দুষ্ট হাসির স্বাদ। কণ্ঠে দুষ্টমি এঁটে বলল, আমার তো বাবাও আছে, বাবার টাকাও আছে। যাই তাহলে নতুন একটা মোবাইল কিনে নিয়ে আসি। কথাটা বলতে বলতেই বসা থেকে উঠে দাঁড়ালো সৌহার্দ্য। হাঁটা ধরল পিতার কক্ষের দিকে। পেছন থেকে অসহায় কণ্ঠে হানিফ শেখ বলে উঠলেন, ওই তো পেনশনে সামান্য কিছু টাকা পাই, সেই টাকাটাও তোর ভাগ বসাতে হবে বেয়াদব। সৌহার্দ্যের শ্রবণালী পর্যন্ত কথাটা পৌঁছেছে বলে মনে হলো না। ততক্ষণে সে ঘরের ভেতরে প্রবেশ করেছে। এক লহময় মুখের ভাবধারা পরিবর্তন হলো হানিফ শেখের। শব্দহীন হেসে উঠলেন। মনে মনে বললেন, এসব মন খারাপের বয়স কবে পার করে এসেছি, চুলি তো আর এমনি এমনি পাক ধরেনি। সামিরা মেয়েটার হাব ভাব ইদানিং খুব বিরক্তি ঠেকছে শ্রাবণের নিকট। সাথে এও সে বুঝতে পেরেছে যে সদ্য যৌবনে পা রাখা মেয়েটি তার ওপর আবেগে মজেছে। শুরুর দিন থেকেই ক্লাসে সারাক্ষণ হাঁ করে নিষ্ফল দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মাঝে একদিন পড়ার ফাঁকে একটা টপিক থেকে মেয়েটিকে প্রশ্ন করে বসেছিল শ্রাবণ, কিন্তু সেই প্রশ্নের সঠিক কোনো উত্তরই দিতে পারেনি সামিরা। শ্রাবণের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ দিয়ে রেখেছে সে, যা দেখেও শ্রাবণ এমন একটা ভান ধরে আছে যেন এই প্রসঙ্গে সে কিছুই জানে না। তবে ব্যাপারটা এখন খুব ভাবাচ্ছে তাকে। এই বয়সী ছেলেমেয়েরা খুব আবেগপ্রবণ হয়ে থাকে। আবেগের বশে ভুল কাজ করতেও দ্বিধাবোধ করে না। তাই মেয়েটাকে বেশি দূর এগোতে দেওয়া যাবে না বা উচিত নয়।
তৃতীয় বর্ষের ক্লাস শেষ করে বেরিয়ে এলো শ্রাবণ। একটু এগোতেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো সামিরাকে। এভাবে রোজ রোজ যেখানে সেখানে দাঁড়িয়ে থাকা যেন সামিরার অভ্যাসে পরিণত হয়েছে। আজ আর তাকে এড়িয়ে গেল না শ্রাবণ, এগিয়ে গেল তার দিকে, মৃদু হেসে শুধালো, কেমন আছো? এই প্রথম শ্রাবণে থেকে তুমি সম্বোধন শুনে অবাক হলো সামিরা। চোখে মুখে ফুটে উঠল খুশি খুশি একটা আমেজ। শুরু থেকেই লোকটা থেকে আপনি সম্বোধনই শুনে এসেছে সে। তবে একটা ব্যাপার খুব ভালো করেই খেয়াল করেছে সামিরা, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকরাই শিক্ষার্থীদের আপনি আপনি করে সম্বোধন করে। ভাবনা বাদ দিয়ে প্রতিউত্তর করলো, ভালো স্যার, আপনি? আলহামদুলিল্লাহ। তাই এখানে কি করছো? কারোর জন্য অপেক্ষা করছিলে বুঝি? যদিও অপেক্ষাটা শ্রাবণের জন্যই ছিল, তবুও তৎক্ষণাৎ সত্যটা বলতে পারল না মেয়েটা। হুটহাট করে এমনটা বলাও তো সম্ভব নয়। যখন বিপরীত থেকে পাল্টা প্রশ্ন আসবে, কেন অপেক্ষা করেছিল, কী প্রয়োজন, তখন কি উত্তর দেবে সে? তাই চট করে মিথ্যে বলল, ফ্রেন্ডদের সঙ্গে এসেছিলাম স্যার, ওর বোনের সাথে দেখা করতে গেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি আর কি। ও, একা দাঁড়িয়ে থেকে আর কি করবে? চলো হাঁটতে থাকি। এমনিতেও দাঁড়িয়ে কথা বলাটা ভালো দেখায় না। দ্বিমত করল না সামিরা, এমন সুযোগ তো আর আসবে না বারবার। হাঁটতে লাগলো শ্রাবণের সাথে সাথে। বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে কোনো ভনিতা ছাড়াই সরাসরি শ্রাবণ প্রশ্ন করলো, তুমি কি আমায় পছন্দ করো সামিরা? স্টুডেন্ট হিসেবে প্রত্যেকের একজন পছন্দের টিচার থাকে, কিন্তু তোমার চালচলন দেখে কেন যেন আমার তা মনে হচ্ছে না। তোমার আচরণ বলছে তুমি মোটেও আমায় একজন টিচার হিসেবে পছন্দ করো না। কথাগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই ভরকে গেল সামিরা, সাথে সর্বাঙ্গে ঘিরে ধরল লজ্জায়। এ কথা তো সে স্যারকে সরাসরি কখনো বলেনি। তাহলে তাহলে স্যার জানলো কি করে? লজ্জায় দৃষ্টি নত হলো, প্রতিমধ্যে দাঁড়িয়ে পড়ল। তার নীরবতার সপ্তপর্ণে দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। মনে মনে কিছু একটা গুছিয়ে নিয়ে বলল, ইউনিভার্সিটি লাইফ পার করে আসা এসব অনুভূতি, চাহনি, দেখা করার অজুহাত সম্পর্কে খুব ভালো করেই অবগত আমি। ডিপার্টমেন্টে এমন কত শত ছেলেমেয়ে দেখলাম যারা কেন টিচারের উপর ইমপ্রেসড। কেউ তো প্রেমে একেবারে হাবুডুবু পর্যন্ত খেয়েছে। তোমার চালচলন দেখে শুরু থেকে আমার নজরে পড়েছে। আমরা টিচারের ক্লাসের যে স্থানে দাঁড়িয়ে লেকচার দিই, সেখানে থেকে ক্লাসের সব স্টুডেন্টকে খুব ভালো করে দেখা যায়, বুঝলে? কাউকে ভালো লাগা ভালোবাসে কি অপরাধ স্যার? অপরাধ কেন হবে? তবে একটা কথা কি জানো, ভালোবাসা কখনো এভাবে হয় না। হুট করে ভালো লাগা হয়। মানুষ হিসেবে কাউকে মানুষকে ভালো লাগতেই পারে, তবে সেই মানুষ সম্পর্কে পুরোপুরি না জেনে তাকে ভালোবাসাটা বোকামি, ভারত অন্যায় বটে। আমি আপনার সম্পর্কে জানি স্যার। ফেয়ারওয়েল সিনেমাতে এসেছিলাম আমি, এখানে আপনাকে প্রথম দেখা। ভাইয়ের থেকে আপনার সম্পর্কে অনেক গল্প শুনেছি। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মূল কারণই আপনি। এখন আমি তোমার শিক্ষক সামিরা। পিতামাতার পর শিক্ষকের স্থান। জানো তো নাকি, শিক্ষককে নিয়ে অতিরিক্ত কিছু ভাবা অন্যায় কাজ। শিক্ষক ছাত্রীর কি বিয়ে হয় না স্যার? কতই তো হয়। মেয়েটাকে যে বিভিন্ন যুক্তি দিয়েও বোঝানো সম্ভব নয় তা খুব ভালো করেই বুঝতে পারছে শ্রাবণ। তাই সময় নষ্ট করার চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে মৃদু হেসে বলল, তা অবশ্য ঠিক, বর্তমানে এসব ঘটনা অহরহ হচ্ছে। তবে তোমার এদিকে আর না আগানোই ভালো। তোমার ম্যাম যে খুব হিংসুটে, এসব ব্যাপারে জানলে খুব রেগে যাবে আমার উপরে। চমকালো সামিরা, বলল, ম্যাম? ওপর নিচ মাথা নাড়ায় শ্রাবণ। পুনরায় সামিরা প্রশ্ন করে, ম্যাম কোথা থেকে এলো স্যার? আপনি তো অবিবাহিত। তাতে কি, সব সময় কি আর অবিবাহিত থাকবো নাকি? খুব শীঘ্রই বিবাহিতর তকমা লেগে যাবে আমার গায়ে। অলরেডি আমার বিয়ে ঠিক হয়ে আছে, আশা করি বুঝতে পারছো তুমি। তাই আমাদের মধ্যে একটাই সম্পর্ক, তা হচ্ছে তুমি আমার ছাত্রী আর আমি তোমার শিক্ষক। কথাটা শেষ করে প্রস্থান করলো শ্রাবণ। সেখানে ঠায় দাঁড়িয়ে রইল সামিরা। প্রতিটি কথা বিধে আসে কানে, ভেতরে কোথাও তৈরি হচ্ছে সূক্ষ্ম ক্ষত। সদ্য হৃদয় ভাঙ্গার যন্ত্রণায় জ্বলে যাচ্ছে সর্বাঙ্গ। দুপুর হলে তাইম ঘুমিয়ে পড়ে। এটা যেন পরিণত হয়েছে তার অভ্যাসে। আজ টানা 3 মাস পর বাবার ঘরে পা রাখলো অর্থিকা। চোখ জোড়া বন্ধ করে শুয়ে আছেন কামরুল হাসান। ঘুমিয়েছেন কিনা এই মুহূর্তেটা ঠাওর করা যাচ্ছে না। ছুপিয়া কিছুক্ষণ আগেই নিজ হাতে স্বামীকে খাবার আর নির্ধারিত ঔষধ খাইয়ে দিয়ে গিয়েছেন। বিছানার একপাশে বসে এক দৃষ্টিতে পিতার মুখশ্রীতে তাকিয়ে আছে অর্থিকা। এককালে এই ভদ্রলোক কি স্বাস্থ্যবানই না ছিলেন? দেহখানা ছিল বলিষ্ঠ, চোখে মুখে ছিল তীক্ষ্ণ ব্যক্তিত্বের ছাপ। আর আজ তার কি অবস্থা! অতীতের মতো সেই দেহখানা আর নেই। হাড়গুলো ভেসে আছে মাংসপিণ্ডের উপর দিয়ে, কঙ্কাল সার দেহ। মুখশ্রীতে অসহায় একটা ভাব, মাথায় টাক পড়েছে,
অবশিষ্ট যা চুল আছে তাও আধপাকা, চেহারায় মলিনতার ছাপ। বাবার এই অবস্থা দেখলেই খুব কষ্ট হয় অর্থিকার। আজও তার ব্যতিক্রম হলো না, চোখের কোণে অশ্রু জমেছে। ভেতর থেকে বেরিয়ে এলো ভারী দীর্ঘশ্বাস, বিড়বিড় করে বলল, ছোট থেকে আমাদের যেই নীতিমালা শিখিয়েছিলে, সে একই নীতি যদি তুমিও মেনে চলতে, লোভ না করতে, তাহলে হয়তো আর আজ আমাদের পরিবারটার এমন অবস্থা হতো না বাবা। আর না অনুকেও নিজের জীবনকে অবজ্ঞা করে নিজের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে এত কষ্ট করতে হতো। ধীর পায়ে পিতার কক্ষ ত্যাগ করে নিজের কক্ষের দিকে পা বাড়ালো অর্থিকা। মেয়েকে দেখেই সুফিয়া বলে উঠলেন, বেলা চলে যাচ্ছে, খাবি কখন? হাঁটা থামালো না অর্থিকা, যেতে যেতে উত্তর দিল, সময় হলে খেয়ে নিব। তোর বাবার সঙ্গে কথা হয়েছে? না, বাবা ঘুমাচ্ছে। যখন উঠবে তখন কথা বলে নিস। তবে কি বলবো, বলার মতন তো কিছুই নেই। নিশ্চুপ হয়ে গেলেন সুফিয়া। ততক্ষণে অর্থিকা ঘরে প্রবেশ করেছে। রৌদ্র উজ্জ্বল দিন, সূর্যের তাপে জনজীবন বিপর্যস্ত। মাথার ওপর ফ্যান ঘোরার পরেও গরমের চোটে ঘাম ঝরছে শরীর থেকে। উদাস দৃষ্টি মেলে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে অর্থিকা। একসময় প্রকৃতি ছিল তার অত্যন্ত প্রিয়। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসত মেয়েটি। দুঃখ হলে, অভিমান হলে তা ভুলতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো বারান্দায়। কখনো সখনো দু একজন বন্ধু নিয়ে চলে যেত ঘুরে বেড়াতে। অথচ এখন সে প্রকৃতি থেকে লুকিয়ে থাকে, পড়ে থাকে ঘরের এক কোনায়। 3 বছর যে তন্ময় নামক প্রেমিক পুরুষটির সঙ্গে অজস্র স্মৃতি জমে আছে তার। অর্থিকার মনে পড়ে, রোজ অফিস থেকে ফেরার পথে তার জন্য শুভ্র রঙের ফুল নিয়ে আসতো তন্ময়। শুভ্র রং শান্তির প্রতীক, এই জন্যই হয়তো অর্থিকার প্রিয়র তালিকায় ছিল এই রং এবং এই রঙের ফুল। তন্ময় ছিল ভুলমনা একজন পুরুষ, মাঝে মধ্যে ফুল ছাড়াই ফিরে আসতো বাড়িতে। আবার কখনো বা শুভ্র বাদ দিয়ে নিয়ে আসতো রক্তবর্ণের গোলাপ কিংবা জবা। তখন অর্থিকার সে কি রাগ। তন্ময়ের মতে নারী হচ্ছে ফুলের মতো পবিত্র, তাদের মনও ফুলের মতো কোমল। ফুলের পানে তাকালে যেমন সকল মন খারাপ এবং অভিমান ভালো হয়ে যায়, ঠিক তেমনই স্থির ওই কোমল নিষ্পাপ মুখখানায় তাকালে সকল ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তখন রেগেমেগে অর্থিকা গিয়ে দাঁড়িয়ে থাকতো বারান্দায়, আর রইল তন্ময়, সেও চলে আসতো বউয়ের পিছু পিছু। পিছন থেকে জড়িয়ে ধরে বউয়ের রাগ ভাঙানোর জন্য কত কিছুই না বলে হাসাতো। এই মানুষটির ওপর চাইলেও বেশিক্ষণ রাগ ধরে থাকতে পারতো না অর্থিকা। পুরনো স্মৃতিচারণ বাদ দিয়ে বিছানায় এসে বসলো সে। ঘুমন্ত ছেলের পানে মাতৃ স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রইল নিষ্পলক। চুমু খেলো কপালে, বিড়বিড় করে বলল, বাবা নেই তো কি হয়েছে, তোর মা তো আছে। আমি বাঁচবো, প্রাণ খুলে হাসবো, শুধু আমার ছেলের জন্য, আমার তন্ময়ের রেখে যাওয়া স্মৃতি আর ওর এই অংশটুকুর জন্য হলেও আমি বাঁচবো। মুখশ্রীতে ফুটে উঠল অকৃত্রিম হাসি, কিন্তু চোখ দিয়ে যেন গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুজল। শরৎ ঋতু শেষের পথে, চারদিকে শীত শীত একটা আমেজ। অফিস থেকে বের হওয়ার পর আজও তানিমের সঙ্গে দেখা হলো অনুবার। গত 4 দিন ধরে অনিচ্ছা সত্ত্বেও তানিমের গাড়ি করেই বাড়িতে ফিরতে হচ্ছে তাকে। মুখের ওপর কড়া করে না বলতে পারে না মেয়েটা, পাশে চাকরি যাওয়ার ভয়। তবে ভদ্রতা বজায় রেখে একবার তানিমের উদ্দেশ্যে অনুভব বলেই দিয়েছিল, রোজ রোজ কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নেই স্যার, এমনিতে তো আমি একা একাই বাড়ি ফিরি। তানিমে তখন সোজাসাপটা জবাব, আগে ফিরতেন বলে যে এখনও একা একা ফিরতে হবে তেমন কোনো কথা ছিল না কি মিস অনুভা? এবার থেকে আপনাকে আমার সঙ্গেই ফিরতে হবে। তাতে যদি আপনার আপত্তি থাকে তারপরেও আমার সিদ্ধান্ত বদলাবে না। এরপর আর কী বা বলার থাকে? অন্য কেউ হলে না হয় তেরামো করা যেত, কিন্তু বসের মুখোমুখি কি আর তর্ক করা যায়? তবে আজকাল অনুভার নিকট সব কিছু বিরক্ত লাগে। আশেপাশে থাকা মানুষগুলোকেও বড্ড বিরক্ত লাগে। তার মধ্যে একটা ব্যাপার খুব ভালো করেই খেয়াল করেছে অনুভা, সবাইকে তার নিকট বিরক্ত লাগলেও শ্রাবণ নামক পুরুষটির প্রতি তার মনে নেই কোনো বিরক্তি। চাইলেও তার প্রতি বিরক্ত আসে না, রাগ আসে না। ছেলেটার মুখখানা দেখলেই যেন দিন দুনিয়া ভুলে বসে থাকে মেয়েটা। এসব লক্ষণ ছেলেটার সঙ্গে পরিচয় পর্বের শুরুর দিকেও ছিল অনুভার ভেতর। হাস্যোজ্জ্বল মুখে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তানিম। আজ ড্রাইভার নেই সঙ্গে, দেখেই বোঝাই যাচ্ছে তার মন মেজাজ আজ খুবই ভালো। দৃষ্টি অনুভার পানে স্থির। এক ঝাঁক বিরক্তি নিয়ে অনুভা এগোলো। তৎক্ষণাৎ তার মোবাইলটা ঝংকার তুলে বেজে উঠল। দ্রুত ব্যাগ থেকে মোবাইল বের করে স্ক্রিনে তাকাতেই ভাসমান একটি নাম্বার দেখতে পেল। তৎক্ষণাৎ আপনা আপনি ঠোঁটের কার্নিশে ফুটে উঠল মৃদু হাসির রেখা। এই নাম্বারটি অনুভার খুবই পরিচিত। সেদিন রাতে এই নাম্বার থেকেই শ্রাবণের কল এসেছিল।
এই নাম্বারে কল পেয়েই তো মাঝরাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে অনুভা ছুটে গিয়েছিল নিচে। তারপর টানা 3 দিন কেটে গেল, অথচ শ্রাবণের দেখা মিলল না আর। একেবারে লাপাত্তা হয়ে গেল ছেলেটি। যদিও পরিচয় পর্বে শুরু থেকে এভাবেই হুটহাট উধাও হয়ে যাওয়া শ্রাবণের অভ্যাস।